রাস পূর্ণিমাতে এবার শান্তিপুর কি নবদ্বীপ যাওয়ার ইচ্ছে ছিল। ভাবলুম ঠাকুর মশাইকেও সঙ্গে করে নিয়ে যাই। সে তিনি যান বা না যান, বলতে ক্ষতি কি। সেই মতো তার বাড়িতে পৌঁছে আমরা দুটিতেই হতভম্ব। গত ৮-৯ বছরে যা কোনো দিন ঘটেনি। মটলেনের ঘরটি তালা বন্ধ, উঠোনের যতটুকু তাতে পাখিতে ময়লা ফেলেছে, কাঠি, ভাঙা ডাল, কাকশকুনের পালক। বুঝলাম ২ সপ্তাহ আগে আমরা এখান থেকে ফেরার পরপরই তিনি কোথাও একটা বেরিয়েছেন। এরোর মুখ চাওয়াচাওয়ি করতে করতে বড় রাস্তার দিকটায় এলাম। কেউ এতক্ষণ কোনো কথা বলিনি। বেহারির দোকানের খাঁটি মোষের দুধের চা হাতে আমি প্রথম বললাম, কি বুঝছ হে, চারির বাড়ি গেলেন নাকি? কিশোরী হাতের মাটির খুঁটি মুখের কাছে তুলেও থেমে গেল। চিন্তিত মুখে মাথা নেড়ে বলল, এ লোক তো মেয়ের বাড়ি যাওয়ার লোক নয় হে, এ সেকেলে লোক। মেয়ের বাড়িতে জল গ্রহণ করলেও পরিবর্তে নাকি ১৬ আনা দিয়ে আসতেন। ও মেয়ের বাড়িটারই নয়। আমি একটু সন্দিহান হয়ে বললাম, নতুন কোনো কাজটা হাতে নিয়েছে বলছো? শূন্য ভাঁড়খানি টিনের জঞ্জাল দানে ফেলে কিশোরী সিগারেট ধরালো। খেয়ে পেছো? গত ৫ বছরে কাউকে মটলেনের ছায়া মারাতে দেখেছো? আর তারানাথ জ্যোতিষী কবেই উবে গিয়েছেন। এখন যা দেখো তা সারা জীবনের অভিজ্ঞতার সার আর কি। অভিজ্ঞতাই বা বলি কি করে বলো? ওসবের কোনো বাস্তবতা রয়েছে আদৌ? এমন কেউ নেই যে আমাদের বলতে পারে হ্যাঁ তারানাথ তান্ত্রিক অমুক ঘটনা ঘটিয়েছেন। দেখো হয়তো বৃদ্ধ বয়সে কোথাও ঋষিকেশ বা বেনারসে গিয়ে বসে আছেন। কিশোরী বলল বটে, আমার মন কেন যেন তাতে সায় দিতে চাইল না। তারানাথ আর ৫টা বাঙালির মতো ব্লডবহর সমেত ট্রেনে উঠবেন, তীর্থে গিয়ে মন্দিরে মাথা ঢুকবেন, কেমন যেন বেমানান লাগে তার চরিত্রের সঙ্গে। হ্যাঁ, তারানাথের বলা সব অভিজ্ঞতাই হয়তো গাল গল্প, কিন্তু সেটুকু জুড়েই রয়েছে প্রত্যন্ত গ্রাম দেশের মানুষের কথা। ভাতের হাঁড়িতে ভাত ফোটার গন্ধ, সন্ধ্যা প্রদীপ, ধূপচন্দনের সুবাস। হাজার লোকে ভরা তীর্থভূমিতে আমি তারানাথকে মনে মনে খুঁজতে খুব চেষ্টা করলুম, পেলুম না। বেশি কথাবার্তা হলো না সেদিন। মুখে যাই বলুক, কিশোরীও বেশ মনমরাই হয়ে রইল সারাটা সময়। অফিসের কিছু কাগজপত্র সেরে নেওয়ার ব্যাপার ছিল, আমি আর দাঁড়ালুম না। কিশোরী বলল সে একবার শিয়ালদা যাবে কি একটা কাজে। অগত্যা সন্ধে ৭টা না বাজতেই মেসের ঘরে চলে এলুম। ২ দিন পর রবিবার। এদিনটা বেলা করেই উঠি। অন্য সময় হলে তারানাথের বাড়িতেই প্রাতরাশ সারা হতো, এখন তো সেটানো নেই। বালিশে মুখ গুঁজে চড়াই আর শালিকের কিচিরমিচির শুনছি, ২-১টা কাকের ডাকো। ভেজা ভেজা শেষ শরতের হাওয়া উত্তর দরজা দিয়ে আসছে মধু রঙের রোদ পার হয়ে। মনটা বেশ ভারী হয়ে উঠেছে কেন যেন। হঠাৎ ঝড়ের মতো কিশোরী ঘরে ঢুকে পড়ল। কোন রকম ভূমিকা না করেই সে বলে উঠল, শোনো, অফিসের জন্য একটা দরখাস্ত এক্ষুনি পোস্ট করে দাও। আজকে 12:30টায় ট্রেন। বেশি কিছু গোছাবার দরকার নেই, ওই ব্যাগে ২-৩টে সেট জামা আর ধুতি টুতি নিয়ে নাও। আর হ্যাঁ, সঙ্গে কিছু গরম গেঞ্জি নিয়ে নিও। আমি হকচকিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলতে পারলুম না। আধো ঘুম তখনও সম্পূর্ণ চলে যেতে পারেনি চোখ থেকে। আরে সে না হয় হলো, তবে হয়েছেটা কি সেটা তো বলবে। কিশোরী উত্তর দিল না। পকেট থেকে একটা ভাঁজ করা ইংল্যান্ড লেটার বার করে আমাকে দিল। আসানসোল পোস্ট অফিসের স্ট্যাম্প, আঠাটা ছেঁড়া। আমি কাপা কাপা হাতে চিঠিটা খুললুম। বাঁকা বাঁকা অক্ষরে লেখা, নিচে তারানাথের স্বাক্ষর। ওং শ্রী মহাকাল সহায়, স্নেহের কিশোরী ও বিভূতি, অদ্য ত্রয়োদশ দিবস। এক অনামী গ্রামে অবস্থান করিতেছি। অনতি দূরে বরাকর বহিয়া যাইতেছে মন্দ বেগে। কাহারও ভদ্রাসনে আসন লই নাই, কাহারও বাটিতে থাকিলে তাহার দর্শন পাইব না।
রাত্রি হইলে বালু চিকচিক করিয়া ওঠে, আর তাহার উপর দিয়া যখন বুনো খরগোশ ছুটিয়া যায়, মনে হয় তাহার নূপুর বাজিয়া উঠিল। সময় লাগিবে বুঝিলে। দীর্ঘকালের অনভ্যাসে তন্ত্রাদি ভুলিতে বসিয়াছিলাম, অতীব ধীরে তাহাদিগরে ফিরাইয়া আনিতে হইতেছে। এই স্থানে আসিবার কারণ তোমাদিগকে জানানো হয় নাই। বলিতে গেলে সে সকল নিমিত্ত আমারও সবিশেষ জানা নাই। শুধু কিছু কাল যাবৎ দেখিতে পাইতেছি, এই রূপা রঙের বালুচরে আমি বসিয়া রহিয়াছি, আর ওই বহমান নিঃশব্দ জলে ডানা ভিজাইয়া উড়িয়া আসিতেছে এক আশ্চর্য নীল পাখি। উহা কি স্বপ্ন না সত্য, ও স্বপ্ন মধ্যবর্তী ত্রিশঙ্কু কোনো পারসত্য, তাহা আমি বুঝি নাই। কেবল নদী, বালুচর, দীর্ঘ ঝাউবন, আকুলি বিকুলি বাতাস, মধুবর্ণ রৌদ্রে দুলিয়া ওঠে, তাহা আমার বড় পরিচিত। আমারে খুঁজিতে আসিও না। ও যাত্রা আমার আর বুঝি ফিরিয়া আসা হইবে না। তিনি 2-1 রাত্রির মধ্যেই আসিবেন আশা করি, হয়তো আগামী পূর্ণিমাতেই। আশীর্বাদক ইতি শ্রী তারানাথ চক্রবর্তী। শুনছেন তারানাথ তান্ত্রিকের প্যাস্টিস গল্প কর্ণশীলের কলমে আশ্চর্য পাখি। আজকের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে স্ক্যাটার্ড থটস থেকে অর্ণব। বিশেষভাবে ধন্যবাদ জানাই অর্ণব ও স্ক্যাটার্ড থটসকে। শুনতে থাকুন আশ্চর্য পাখি। আসানসোল স্টেশনে নামতেই বিহারের ঠান্ডা বেশ বোঝা যেতে লাগলো। সন্ধে হয়ে এসছে প্রায়। পশ্চিম আকাশে কুয়াশার ওপরে এক টুকরো প্রায় লালচে মেঘ ভেসে আছে। সে যেন আমাদের জানান দেওয়ার জন্য এই দিনের আলো থাকতে থাকতে আস্তানা খুঁজে নিতে হবে। পাখিরা বাসায় ফিরছে নিঃশব্দে কুয়াশা কেটে। কি আশ্চর্য এক শান্ত সমাহিত ভাব ছড়িয়ে আছে পশ্চিমের শালবনের পাতায় পাতায়। আমার মনটা ভার হয়ে এলো। এই নৈশব্দেরই কোনো এক প্রান্তে আমাদের তারানাথ রয়েছেন আত্মভোলা হয়ে। তিনি জানলেন না তার খোঁজে আমরা এসেছি। এমন সময় কুয়াশার ভেতর থেকে হেঁটু ধুতি পরা একটা লোক এগিয়ে এলো। গলায় ধূসর মাফলার, একটা বেঢপ সবুজ সোয়েটার হাঁটু পর্যন্ত নেমে এসছে প্রায়। এই ঠান্ডায় খালি পা। আমাদের দেখে থমকে দাঁড়ালো। নিচের ঠোঁট ফোলা, খৈনি নিয়েছে বোধ হয়। ভারী ভারী গলায় বলল, কাহা যাইবা हो? আমি কিশোরীর মুখের দিকে তাকালুম। সে গলা খাঁকারি দিয়ে বলল, रात को कुछ व्यवस्था होगा पांडे जी? सिर्फ 2 रोटी और एक बिस्तर बस। লোকটার গলা আরো মোটা হয়ে গেল। हम पौड़े नासी मिसेर राम सरन मिसेर आए 2 आदमी को तो रुपए लेंगे भैया। রামশরণের লাল জামা মেলা রয়েছে দড়ির গায়ে। পুরনো ছোট ইটের 20 ইঞ্চি চওড়া দেওয়ালের 2 খুপড়ি ঘর। সামনে চিলতে বারান্দার লাগোয়া বড় উঠোন। সন্ধ্যামালতি রঙ্গন ফুল ফুটেছে বেশ। বারান্দার খাটিয়ায় ধুতি আর সাদা শার্ট পরা আরেকজন মানুষ বসে রয়েছেন। সেদিকে হাত দেখিয়ে মিশিরজি একটা গুলের উনুন হাতে ঝুলিয়ে উঠোনের এক কোণে ডাই করে রাখা কাঠকয়লা স্তূপের দিকে এগিয়ে গেল। খাটিয়ার আগে বসে থাকা লোকটি হাত জোর করে বললেন, আরে আসুন আসুন, আমি ত্রিলোকেশ্বর মুখোজি, এদিকে প্রায় আসি। আপনারা নতুন বুঝি? কাঁধের ঝোলা লাল রঙের মেঝের ওপর নামিয়ে রেখে আমরাও প্রতি নমস্কার করলুম। কিশোরী একটু ভুরু কুঁচকে বলল, হ্যাঁ, ওই রকমই। এদিকে তাছাড়া আর দেখার আছেটাই বাকি। ত্রিলোক আশ্চর্য হয়ে বললেন, বলেন কি মশাই, দেখার কিছু নেই মানে? এই টিলা, এই শালবন কম কিসে? তারপর কাল আবার পূর্ণিমা। রাত নামলেই এ জগৎ আর এই জগতে থাকে না।
কত মানুষ পাগল হয়ে বনে বনে কি যে খুঁজে বেড়ায় নিজেরাই তা জানে না। গদ্য প্রকৃতি কিশোরী খাটিয়ায় বসে পড়েছিল। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, পাগল আর নতুন করে হবটা কি? সে আগে থেকেই তো সবিশেষ হয়ে আছি আমি। কেন বলুন তো? কিশোরী বলতে গিয়েও থেমে গেল। তারপর গলা খাঁকারি দিয়ে বলল, যা ঠান্ডা! অঘ্রাণ না মাঘ, এটা কি মাস বোঝা কার সাধ্যি? ত্রিলোক ঠান্ডা আকর্ণ চোখ দুটি দিয়ে খুব গভীরভাবে আমাদের মেপে নিলেন। তারপর নিচু গলায় বললেন, তাও তো এই ব্রিটিশদের তৈরি রেল কোয়ার্টারে রয়েছেন। কত মানুষ দেখুন এই ঠান্ডায় হাওয়ার মধ্যে নদীর ধারে খোলা জায়গায় বসে আছে। ভাবুন একবার। আমার বুকটা ধক করে উঠল। কেন যেন ত্রিলোকের কথাটি শোনা মাত্র তারানাথের চোখ আমার মানুষ চোখে ভেসে উঠল। কাঁপা কাঁপা গলায় তার কাছে জানতে চাইলুম, এমন দেখেছেন নাকি কাউকে? বৃদ্ধ, গৌড়বর্ণ, শরীর স্বাস্থ্য বেশ ভালো, গলায় পদ্মবীজের মালা। ত্রিলোকেশ্বর একটু চমকে উঠলেন যেন। খুব মন দিয়ে কিছুক্ষণ চিন্তা করে বললেন, পদ্মবীজের মালা তো মিলছে বৃদ্ধ বয়সও, কিন্তু গৌরবর্ণ বা শরীর স্বাস্থ্য ভালো যে বলছেন তেমনটি কিছু দেখিনি। বেশ লম্বা, টমাটে গা, চোখের নিচে পুরো কালির পোঁছ একজনকে দেখেছিলুম বটে। কিশোরী ঠান্ডা গলায় বলল। একটু খুলে বলবেন কি ব্যাপারটা? ত্রিলোক উত্তর দেওয়ার আগেই মিশিরজির মোটা ভাঙা গলা শোনা গেল। একটা কাঁসার বাটিতে কি যেন বিস্কুট, ওপরে মরিচ গুঁড়ো ছড়ানো। লম্বা দুটি অ্যালুমিনিয়ামের গ্লাস থেকে ধোঁয়া উঠতে লেগেছে। মুখে দিয়ে বুঝলাম খাঁটি মোষের দুধের চা। মুরগা পাকায়গা বলে মিশিরজি কুয়াশা আর কাঠকয়লা ধোঁয়া পার হয়ে কোথায় একটা হারিয়ে গেল। রেল স্টেশনের দিকটা দেখা যায় না এখান থেকে। সার সার রেল কলোনির ঘর। পিচের রাস্তার গায়ে জ্যোৎস্না পড়ে আছে অবহেলে, যেন কে ভুল করে তার রূপলি আঁচলখানা ফেলে গিয়েছেন। কিশোরী চায়ে বড়সড় একটা চুমুক দিতে ত্রিলোক বললেন, দিশের ঘরের নাম শুনেছেন? মাথা নাড়লুম দুজনেই। কলকাতা শহরের কলম পেশা কেরানি। ট্রাম বাসের প্যাঁপো ছেড়ে বেরোনোই হতো না আজ, যদি না তারানাথ ঘর ছাড়তেন। ত্রিলোক খাটু গুঁড়ে আয়েশ করে বসলেন। এই মাইল 6 যেতে হয় পুরুলিয়া সীমান্তের দিকে। একেবারে অজপাড়াগা বলতে যা বোঝায় ঠিক তাই। গড়পনের ও সাঁওতাল নাকি এক উপজাতি রয়েছে, সব কলিয়ারি আর পাথর খাদানের মজুর। গ্রাম যেখানে পুরুলিয়ার দিকে শেষ হয়েছে, বরাকার আর দামোদর এসে মিশেছে। আবার খুদিয়া নামে একটি নদী বিহারের মালভূমি থেকে ওখানে এসে গা মিলিয়েছে। শীতের শুরুতে সে ত্রিবেণী সঙ্গমে মকর সংক্রান্তির সপ্তমী থেকে একাদশী বেশ বড় একটা মেলা হয় ওই ছিন্নমস্তা মন্দিরের সামনে। কিশোরী অধৈর্য হয়ে বলল, আহা, লোকটার কথাই বলুন না। ত্রিলোকেশ্বর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ব্যঙ্গের সুরে বললেন, বটতলা পড়া হয় বুঝি? কিশোরী অবাক হয়ে বলল, মানে? না, ওই রাক্ষসী লাফিয়ে এলো আর রাজপুত্তুর ভোমরা খেলো, এইসব গপ্প বোধহয় খুব পড়াশোনা হয়, তাই না? আরে যে জায়গার কথা জানতে চাইছেন সেটা ভালো করে না চিনলে যা খুঁজছেন পাবেন তো? আমি মনের হাসি মনেই চেপে রাখলুম। কিশোরীর এই অধৈর্য স্বভাবের জন্য তারানাথের কাছেও সে বিস্তর বকাচকা খেয়েই থাকে। কিশোরী চুপ করে গেল। ত্রিলোকেশ্বর আবার শুরু করলেন, এই তো কত সুন্দরী কথা। আমি আবার ওই টিলা বনবাদার বেশ পছন্দ করি। সাঁওতালি বস্তির লোকগুলো বেশ ভারী মিঠে স্বভাবের হয়। মহুয়ার কথা না হয় ছেড়েই দিলাম। এক সময় দিশের ঘরে শের আফগানের গড় ছিল, সে পুরী খাওয়া ইটের ধ্বংসস্তূপ এখনো রয়েছে। প্রমাণ কিছু দিতে পারবো না, তবে লোক মুখে ফেরে তিনি নাকি মেহেরুন্নেসাকে নিয়ে এখানেই আসতেন।
তারপর জাহাঙ্গীর। ওহো, সেই সব কথা বলা আর যাবে না, ধান বানার বেলা হয়ে যাবে। আসলে কি বলুন তো মশাই, জ্যোৎস্না তো আমাদের দেশেও বেশ ফোটে, কিন্তু ওই যেমন টিলার গায়ে রূপোর গয়নার মতো ফুটে উঠেছে, তেমনটি কি আর হয়? এ বাতাসে প্রেম আছে মশাই, এ বাতাসে প্রেম আছে। মনে হয় ওই জ্যোৎস্নার গন্ধ আছে, সুর আছে। মনে হয় সকল রিপুকে এখানে দমন করে দিতে পারি আমি। আমি বললুম, প্রেম? তা বৃদ্ধের মনেও জাগে নাকি? ত্রিলোক হেসে বলল, প্রেম তো জ্ঞান মশাই, তার আবার ছেলে ছোকরা বুড়ো কি, জাগলেই হলো। রামশরণ দুটো গোবদা মোড়কে ঠ্যাং ধরে ঝুলিয়ে উঠোনে ঢুকল। তারপর সেই ভাঙা গলায় বলে উঠল, दाल क्या बिना तड़के के खाएंगे या तड़के के साथ? আমি অবাক হয়ে ভাবতে লাগলুম, মিশির চেয়ে নিশ্চয় আলাদিনের জিন টিন হস্তগত করেছেন, নইলে এত কিছু আসছে কোত্থেকে? রাতের খাওয়া দাওয়া সেরে আঁচাতে আঁচাতে শীত ধরে গেল। ত্রিলোক বললেন তিনি রাতে কিছু খান না। রামশরণ দুটো থালায় মোটা মোটা গোটা চারেক করে ঘি মাখানো রুটি, অড়হর ডাল, ঝাল ঝাল দেশি মোরগের ঝোল নিয়ে আসতেই তিনি উঠে কোথায় চলে গেলেন। আবার এলেন রামশরণ থালা নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর। শোয়ার আগে মিনিট 10 হাঁটলে নাকি খুব ভালো ঘুম হয়। পুরু ইটের দেওয়ালের মধ্যে ঢুকে পড়তে পারলেই বোধহয় ভালো হতো, কিন্তু ত্রিলোকেশ্বর খাটিয়ার ওপরেই আসন পিড়ি করে বসলেন। গরজ বড় বালাই, পদ্মবীজের মালা পরা লোকটির কথা আমাদেরকে জানতেই হবে। তাই আমরাও গরম জামা কাপড় চাপিয়ে ওখানেই চেপে বসলুম। ত্রিলোকের কোলে চাঁদের আলো, মুখে জুকজুক করে জ্বলছে কিশোরীর দেওয়া পাসিং শো সিগারেট। ঘন ঘন কটা টান দিয়ে তিনি বললেন, শুধু সিগারেটে আবার আমার শান হয় না। যাই হোক, কাল ত্রয়োদশী গেছে, সেখান থেকে ফিরছি, বেশ জ্যোৎস্না ফুটেছে। ক্রোশ 3 পথ রাত 9টার মধ্যেই পৌঁছে যাব জেনে রাত কাটাইনি। দামোদর তখন পিছিয়ে, বরাকরের পাহাড় ঘেঁষে সোজা পথ, এক পাশে বালি আর অন্য পাশে ঝাউবন। শন শন করে শব্দ উঠছে থেকে থেকে। উত্তরে হাওয়া ঠিক নয়, তবে নদীর পাশে খোলা জায়গা, বুঝতেই পারছেন। তবে হন হন করে হাঁটছিলাম বলে শীত অতটা পেয়ে বুঝতে পারছে না। এক মনে হাঁটছি, হাওয়া একবার তেড়ে উঠছে, আবার তেমন পড়েও আসছে। সেই একটানা রোগটা আর নেই। হঠাৎ হঠাৎ আমার মনে হলো ঝাউবনের ভিতরে কে যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, পুরুষ মানুষের গলা। ভাবলাম আমারই শোনার ভুল হয়তো। এই ফাঁকা বনটিলায় কত রকমের দৃষ্টিভ্রম স্মৃতিভ্রম হয়েই থাকে, তেমন কিছুই হবে হয়তো। কান খাড়া দাঁড়িয়ে পড়তেই এবার স্পষ্ট শুনতে পেলাম, শুধু কান্না নয়, জড়ানো গলায় সে কিছু বলতেও চাইছে এক নাগারে। যাবো কি না যাবো করতে করতে ভাবলাম কেউ হয়তো বনে বাজারে পথে ঘুরে মরছে, যাওয়াই যাক। কিশোরী ফস করে বলে উঠল, আপনার আপনার ভয় করলো না? ত্রিলোক থমকে গেলেন। জ্যোৎস্নার বুক থেকে হাত দুটি তুলে নিয়ে নিজের মাথার লম্বা চুলগুলো উল্টে ঘাড়ের ওপর এনে ফেললেন। তারপর হাসি না দীর্ঘশ্বাস ঠিক বুঝলাম না, তিনি বললেন, ভয় বোধহয় ষড়রিপুর মধ্যে পড়ে না, তাই না? তাহলে পাই, ভয় পাই। তবে সেই মুহূর্তে মনে পড়েনি মানুষ বিপদে পড়েছে, এই শুধু মাথায় ঘুরছিল। কিশোরী আর কিছু বলল না।
ত্রিলোকেশ্বরের কথাগুলি যেন অনেক দূর থেকে ভেসে আসছে। ওই নরম জ্যোৎস্নায় ভর করে ফিসফিসে হাওয়ার ভরে। বনে ঢুকে প্রথমে কিছুই বুঝতে পারিনি। এ বনে শাল, সেগুন, জারুল, শিরীষ, পলাশ, মহুলের মতো পর্ণমোচী গাছ একটু বেশি। এর মধ্যে সেগুলি পত্র বিরল, আর যে কটি ঝাউ গাছ আছে তাদের পাতার বুনট পার করে জ্যোৎস্না আসতে তেমন বাধা পায় না। কিছু দূর এগোনোর পরেই একটা মিষ্টি গন্ধ নাকে এসে লাগলো। বাংলার বুনো জংলা ফুল পাতার গন্ধ নয়, উগ্র আর রাজকীয় গন্ধ। বনের ঠিক প্রবেশের মুখে গাছের নিচে আমি দাঁড়িয়েছিলাম। মনে হলো বাঘের কান্নার সঙ্গে সঙ্গে একটা গানের সুরও বাতাসে ভেসে বেড়াচ্ছে। সে সুরেও আনন্দ নেই, কেউ যেন খুব মিনতি করছে, অনেকটা কান্নারই মতো ইনি বিনিয়ে কান্না। দাঁড়িয়ে আছি তো আছি, বনময় শুধু কান্না, দীর্ঘশ্বাস আর ছুটোছুটির শব্দ। বনে সময় অনেক শুকনো পাতা পড়ে থাকে, মৃদু হাওয়া দিলেও মনে হয় কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। এমন সময় সেই গন্ধ আমার পাশ দিয়ে একটা তীব্র বাতাসের মতো বয়ে গেল নদীর দিকে। আমি যেন সেই বাতাসের মধ্যে অনেকটা চুরি আর গয়না ঋণী ঋণী শব্দ পেলাম। আর মনে হলো আমার পাশ দিয়ে কোনো একটা নারী ছুটে নদী তীরের বালু চড়ে হারিয়ে গেল। ততক্ষণে বুঝতে পারলাম গন্ধটি খাঁটি কস্তুরীর। ঠিক তখনই একটা লোক ওই সামনের শিমুল গাছটার নিচের অন্ধকার থেকে ছুটে মেয়েটির পিছন পিছন চলে গেল। হঠাৎ আমার মনে হলো লোকটা বিপন্ন। সে ছুটে যেতেই কান্না কান্না গলাখানিও বন্ধ হয়ে গেল। লোকটির পিছু পিছু আমিও ছুটলাম। অবশ্য বেশি দূর যেতে হলো না। লোকটি বালির উপরেই আছড়ে পড়লো আর নদীর জলের দিকে হাত বাড়িয়ে হাওয়াও করে কেঁদে উঠল। দেবী, দেবী, আমাকে এবারে নিয়ে যাও, আর ফেলে যেও না দেবী, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। কিশোরী বিড়বিড় করে কি বলল বুঝতে পারলুম না। আন্দাজ করলুম মধুসুন্দরী দেবীর নাম করল। ত্রিলোকেশ্বর বলল, চিন্তা করবেন না, এখান থেকে দিশের ঘর মাত্র মাইল 6 পথ। সকাল সকাল চলে যাবেন বাসে চড়ে। গ্রামের চিন্নমস্তার মন্দিরের পিছনেই নদীর তীর ঘেঁষে পথ। দুপা গেলেই দেখতে পাবেন সেই ঝাউবন। তবে তার যা পাগলাটে অবস্থা, ফিরিয়ে আনতে বেগ পেতে হবে। এবার যান, ঘরে দৌড় লাগিয়ে শুয়ে পড়ুন। আমি অবাক হয়ে বললুম, আর আপনি এই ঠান্ডায় বাইরে শুয়ে থাকবেন? ত্রিলোকেশ্বর হেসে বললেন, এই সব বন পাহাড়ে ঘোরা আমার রক্তে। ঠান্ডা বিশেষ লাগে না আমার গায়ে। ওই পাহাড়ের গায়ে কুয়াশা জমেছে, ওই দেখতে দেখতে রাত কেটে যাবে আমার। যান যান, দেরি করবেন না, কাল বিস্তর কাজ আপনাদের। রামচরণ মিশির কোথায় ডেরা দিয়েছে কি জানি। রেল কোয়ার্টার সে ভাড়ায় চড়িয়ে 2 পয়সা কামিয়ে নিচ্ছে বটে, তবে তাতে অন্যায় দেখতে পেলুম না আজ। ফুলো ফুলো লেপে রোমে ঢুকে পড়লাম দরজা বন্ধ করে। সারাদিনের ধকল আস্তে আস্তে আমার দেহ ছেড়ে লেপ কম্বলে ছড়িয়ে যেতে লাগলো। ওপাশে কিশোরীর তো শাড়ি নেই। আমার কেমন যেন মনে হতে লাগলো দরজার ওপারে পদ্মাসনে বসে আছেন ত্রিলোকেশ্বর মুখোটি, আর তার মাথা বেয়ে রূপলি জ্যোৎস্নার ধারা নেমে এসে ভিজিয়ে দিচ্ছে তার বেসল কালো শরীরখানি। সে জ্যোৎস্না প্রবাহের কোনো শেষ নেই। সে গড়িয়ে নামছে, নামছে আর নামছে।
রামশরণের ভুরু দুটো কপালে উঠে গেল। তিলক ঈশ্বর, সে কি আছে বটে? কিশোরী তেরিয়া হয়ে বলে উঠল, अरे काना ना की है हैं? कल जो वो आदमी लंबा, वो हमारा बगल में बैठा था धोती पहन के, अरे उसको देखा नहीं? রামশরণ মুখের একটা ভঙ্গি করে 2 টাকার নোটটা লাল উর্দির পকেটে ঢুকিয়ে নিয়ে বলল, তিলক ঈশ্বর মালুম নাই, কল্যাণ ঈশ্বর বলেন। ওটা বলতে পারি, 10-11 माइल হবে, बड़ो का डैम के बगल में। बस मिलेगा डिपो से। राम 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 राम। বুঝলুম বিদেয় হতে হবে। কাট কাট কথাবার্তা বটে লোকটার, কিন্তু 2 টাকার যা খেল সে রাতে দেখিয়েছে, তাকে ঠকবাজ আর শত্রুও বলতে পারবো না। সকাল সকাল রেল কোয়ার্টারগুলোতে উনুন ধরানো হয়ে গেছে। সেদিক থেকে ধোঁয়া আর খাঁটি গাওয়া ঘিয়ের গন্ধ ভেসে আসতে লেগেছে। পশ্চিম থেকে উত্তর দিগন্ত জুড়ে ক্রমে ফুটে উঠছে ছোট নাগপুর মালভূমির রেখা। হঠাৎ হ্যাঁচকা টানে কিশোরী আমাকে রাস্তার মাঝখানে এনে দাঁড় করিয়ে ফেলল। আমি অবাক হয়ে বললাম, আরে আরে হলো কি? কিশোরীর চোখ দুটো বড় বড় হয়ে গেছে। ফিসফিস করে সে আমায় বলল, কাল সন্ধে ওই মিশির যখন চা এনেছিল, ওই তখন তোমার মনে আছে? মাথা নেড়ে হ্যাঁ বললাম। আচ্ছা, ক গ্লাস চা এনেছিল বলো তো? 2 গ্লাস। কিন্তু কেন? আর রাতের খাবার কথালা এনেছিল? আরে সে তো ত্রিলোকেশ্বর রাতে কিছু খান না, তাই। বোকা বোকা কথা বললেই হলো? বনে পাহাড়ে ঘোরা যার কাজ, সে না খেয়ে বল পাবে কোথায় শুনি? আর আমার মনে হয় ওই রামশরণ জানেই না আমরা ছাড়া আর ওখানে কেউ ছিল বলে। সে কি করে হয়? গোটা জলজ্যান্ত লোকটাকে একেবারে দেখলই না, এটা আবার হয় নাকি? আচ্ছা, ওই ত্রিলোকের ওই কথাটা মনে পড়ে? ভয় বোধহয় ষড়রিপুর মধ্যে পড়ে না, তাই না? তাহলে পাই, ভয় পাই। মনে পড়ছে কিছু? বুঝলে কিছু? আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে জানি আমি কিছুই বুঝিনি। কেন যেন মনে হলো এই অজানাটা আমার অজানাই থাক। সব সত্য স্বস্তি দেয় না, সব উপলব্ধি বোধগম্য হওয়ার মতো নয়। সেসব জ্ঞানচক্ষুর অন্তরালে থাকাই ভালো। সারাটা রাস্তা কিশোরী একটাও কথা বলল না। হেমন্তের রোদ ঘন হয়ে উঠল। চিত্তরঞ্জন ধানবাদগামী বাস আমাদের ফাঁকা মাঠের মধ্যে নামিয়ে দিয়ে চলে গেল। পূবে নদী দেখা যায়, উত্তর পূর্বে একটি ছোট্ট লোকালয়ের ছোট ছোট কুটির। এই লোকালয় আর নদী তীর ঘিরে রেখেছে পর্ণমোচী বৃক্ষের বন। পথের পশ্চিমে প্রাচীন কোনো কেল্লার ধ্বংসাবশেষ চোখে পড়ে, একটি শুকনো গভীর নালা। একটি সময় সেটা হয়তো এই দুর্গের পরীক্ষা ছিল। রোদ বেশ কড়া হলেও গায়ে লাগে না। নদীর দিক থেকে বেশ ঠান্ডা একটা বাতাস বইছে অনবরত। লোকালয়ে এসে হতাশ হলাম। নির্বোধের হদ্দ বুড়ো বুড়ি বা ছোট ছোট শিশু ছাড়া আর কেউ নেই। গ্রামের যত জোয়ান মেয়ে মরদ সূর্য ওঠার আগে পাথর বা কয়লা খাদানের কাজে চলে যায়, সে তো কাল রাতেই ত্রিলোকেশ্বরের মুখে শুনেছি। বাচ্চাগুলোকে কিছু জিজ্ঞেস করব সে উপায়ও নেই। তারা খালি হি হি করে হাসে, ছুটোছুটি করে এর মুরগি ওর ছাগল ছানার পিছনে। এক বুড়ো তার ঘরের দুয়ারে বসে রুটি চিবোচ্ছিল। তাকে কিশোরী জিজ্ঞাসা করলো, यहाँ पर वो छिन्नमस्ता का मंदिर कहाँ पे मिलेगा? বুড়ো চিবুনো বন্ধ করে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইল, তারপর আবার চোখ বুজে রুটি চিবোতে লাগলো। কিশোরী দাঁত কিরমির করে কিছু বলতে যাবে, এমন সময় পরিচিত ভারী গলার আওয়াজ শুনে আমার বুকের হৃৎপিণ্ডটা একেবারে গলার কাছে চলে এলো। এখানে ছিন্ন মস্তা নামে কেউ চিনবে না হে, সরকারি মাই বলতে হবে। তারানাথকে দেখে চেনা যায় না, ইনি তারানাথ। গায়ের ফর্সা রং পুড়ে তামাটে হয়ে গেছে,
চোখের নিচে 2-3 পোঁচ কালি, আর চামড়ার নিচের হাড়গুলি যেন গোনা যায়। শুধু গলা শুনে আর সেই আশ্চর্য উজ্জ্বল চোখ দুটি দিয়ে বোঝা যায় ইনিই আদি ও অকৃত্রিম তারানাথ তান্ত্রিক। চমকের অনুভূতিটা কেটে যেতেই কিশোরীর মুখে চওড়া হাসি ছড়িয়ে গেল। আবার একটু পরেই সে গম্ভীর হয়ে অভিভাবকের সুরে বলল, খেল একখানা দেখালেন বটে মশাই, কথা নেই বার্তা নেই, একেবারে গায়েব। চলুন চলুন, আর দেরি করবেন না। এখনো হাঁটা দিলে ওই বিকেলের হাওড়া প্যাসেঞ্জারটা পেয়েই যাব। আরে বিভূতি, তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? চলো চলো, ঠাকুর মশাইকে নিয়ে চলো এবার। তারানাথের চেহারার যা অবস্থা হয়েছে, এ অবস্থায় মাইল 6 পথ হাঁটতে পারবে কিনা সন্দেহ। আমি এগিয়ে গেলুম তার হাতটি ধরার জন্য, যাতে তার চলতে সুবিধা হয়। কিন্তু হাতে হাত রাখার সঙ্গে সঙ্গে আমার বুকটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। চমকে উঠে হাত ছেড়ে দিলাম। মরা মানুষের মতো প্রাণহীন ঠান্ডা সে হাত। ক্লিশে হাসি হেসে তারানাথ বললেন, বুঝতে পেরেছো তো যে আমার ফেরার উপায় নেই? তোমরা এসেছো, দুদণ্ড বসো, কথা বলি কিছু, তারপর তোমরা ফিরে যেও। এই যাত্রা আমার অগস্ত্য যাত্রা। এসো এদিকে, নদীর পার ঘেঁষেই ডেরা। জাতি ফুল নিতে ভাগ্যি সেদিকটায় এসেছিলাম, তোমাদের দেখা মিলে গেল। তা কিশোরী, পাসিং শো এনেছো তো? হেমন্তের নরম রোদ ঝাউবনের সবুজ পাতার ওপর পড়ে বিল দিয়ে ওঠে এমন করে যেন পাতাগুলি ধাতু পুঁতে বানানো হয়েছে। নদীর জলের মাঝে মাঝে ছোট ছোট টিলা মাথা তুলে দাঁড়িয়েছে, আর তাদের গায়েও সবুজ আস্তরণ। ঝিরিঝিরি হাওয়ায় তারানাথের সাদা দাড়ি উঠছে। সিগারেটের নিঃশেষিত টুকরোটা একপাশে ফেলে দিয়ে তারানাথ শুরু করলেন, গত মাসখানেক থেকেই এটা হচ্ছিল। তোমরা ব্যাগরা দেবে বলে তোমাদের আর বলিনি। চন্দ্র দর্শনের কথা তোমাদের বলেছি। কপালের দুদিকে টিপে ধরলে অনেক কিছু জানতে পারা যায়। মাস কয়েক আগে থেকে সেই চাঁদের নিচে গাছ, তার নিচে সর্বজ্ঞ দুজন পড়ি, সেসব আর দেখতে পাচ্ছিলাম না। তার পরিবর্তে এলোমেলো সব ছবি ভেসে উঠছিল। এই ধরো, কোনোদিন স্থির নিস্তরঙ্গ জল, একেবারে কাঁচের মতো স্বচ্ছ। আবার কোনোদিন হয়তো দেখলাম লম্বাটে টুপি পরা একটি লোক মরুভূমির ভিতর দিয়ে হেঁটে চলেছে। এসব তো কোনোদিন কল্পনাতেও আসেনি। এই পর্যন্ত তাও ঠিক ছিল। ভেবে নিয়েছিলাম বয়সের সঙ্গে সঙ্গে হয়তো সকল প্রক্রিয়া ভুলতে বসেছি, তাই উল্টো পাল্টা দেখতে পাচ্ছি। তারপর এলো সেই দিন। তোমরা শেষ যে শনিবার এলে, তারপর দিন বসেছি। মাথার দুদিক টিপে ধরতেই মানস চোখে ভেসে উঠল আশ্চর্য রূপলি এক জলরাশি, নিস্তরঙ্গ ধীর। তার পাশে আর কিচ্ছু নেই, আর আকাশে এক আশ্চর্য আলো। রোদ নয়, জ্যোৎস্না নয়, শুধু এক অজানা উৎস থেকে আলোর রাশি ছড়িয়ে পড়ছে জলের উপরে। মুগ্ধ চোখে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো দূর থেকে একটা নীল আলোর বিন্দু ক্রমশ বড় হয়ে উঠছে। আরো কিছুটা এগিয়ে আসার পর বুঝলাম সেটি আসলে একটি ঘন নীল পাখি। ডানা দিয়ে সে আলোতে করে ছুঁয়ে দিচ্ছে জলের উপরিতল, আর ছিটকে উঠছে নীল রূপলি আলোর কণা। এমন দৃশ্য আর কোনোদিন দেখিনি এই জীবনে। চোখ পেতে রইলাম। কখন সে পাখি উড়ে যায় আর উড়ে এসে আমার তীরভূমিতে নামে। হঠাৎই পাখিটা সরাসরি জলের মধ্যে আছড়ে পড়ে ডুবে গেল, আর সঙ্গে সঙ্গে আকাশের রং হয়ে উঠল কালচে লাল। অনেকটা শুকিয়ে ওঠা রক্তের মতো তার রং। আর সেই রক্তবর্ণ জল থেকে তীরে উঠে এলেন তিনি। সে কি রূপ! যেন পুঞ্জীভূত বিদ্যুৎ মাটিতে আছড়ে পড়তে গিয়ে বাতাস আর কস্তুরী গন্ধ মিশে তার সৃষ্টি হয়েছে। হাজার সূর্যের আলো দিয়ে তার মোহময় চোখ দুটি গড়ে তোলা হয়েছে। আমার বুকের মধ্যে কে যেন বলে উঠল, উদ্ভানু প্রকাশতা বিদ্যুৎ পুঞ্জ নিভাসতি,
নীলাম্বরা পরিধানা মদি বিহল লোচনা নানালঙ্কার সভাড্ডা কস্তুরী গন্ধ মুদিতা কমলাঙ্গী স্মেরমুখী পিনতুঙ্গ পয়ধরা। আমি আচ্ছন্নের মতো বললুম, মধু সুন্দরী দেবী। তারানাথ উচ্ছল কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ দেবী। আমি বুঝলাম দেবী আমার মানুষ লোকে উদ্ভাসিতা হয়ে আমাকে নির্দেশ দিচ্ছেন, আমাকে যে যেতেই হবে। তোমাদের না জানিয়ে চলে এলাম যেখানে প্রথম তার দয়া পেয়েছিলাম। কলা পাতায় ভাত রেঁধে শোল মাছ পুড়িয়ে নিবেদন করলাম, জাতি ফুলের মালা চন্দন দিলাম। বালির উপরে ডুমুরের সমিধ রেখে যেই দেবীর আবির্ভাব মন্ত্র বলেছি, দেখো দেখো গায়ে কাঁটা দিচ্ছে। শুক্লা ত্রয়োদশীর চাঁদকে ম্লান করে তিনি জল থেকে উঠে এলেন। কিশোরী ফস করে প্রশ্ন করে বসল, তা আগের বার যে 6 মাস সাধনা করেছিলেন, এবার এত তাড়াতাড়ি? তারানাথ হাত তুললেন। তোমরা ম্যাট্রিকুলেশন পরীক্ষা কবার পাস দিয়েছো? একবারই তো, নাকি বছর বছর আপিস এসে পরীক্ষা দিতে হয়? প্রাথমিক সাধনাগুলো তো সেই প্রথম যৌবনেই সেরে রেখেছি, সে বারবার করতে হবে কেন? কিশোরী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তা দেবী চলে গেলেন কেন মাঝপথে ফেলে? ওই বালির ওপর পড়ে কাঁদছিলেনই বা কেন? আর এরকম বনে বনে পাগলের মতো ঘুরছিলেনই বা কেন? এবার তারানাথের চমকানোর পালা। তিনি বললেন, এসব তোমার জানার তো কথা নয়। কিশোরী অপ্রস্তুত হয়ে বলে উঠল, আরে না না, আগের বারও কেমন একটা খ্যাপাটে মার্কা হয়ে বাড়িতে ফিরেছিলেন কিনা, তাই আর কি আমি আন্দাজ করে বললুম। আপনিই বলুন না কি হয়েছিল। তারানাথের মুখ দেখে বুঝলাম তিনি কিশোরীর কথা আদৌ বিশ্বাস করেননি। তবুও ভুরু কুঁচকে তিনি বলা শুরু করলেন, পূর্ণাহুতি দিয়ে হোম করলাম, ভাত রাঁধলাম মাটির হাঁড়িতে, আর তার সাথে শোল মাছ পোড়া। কলা পাতায় সেসব সাজিয়ে দিলাম, পাশে জাতি ফুলের মালা, ডুমুরের সমিধ দিলাম বালির উপরে। তারপর স্পষ্ট উচ্চারণে বললাম, আং টাং ঢং রিং ইং কিং মধু সৌন্দর্যে নমঃ। কি আশ্চর্য জানো তো, আগের বার যেমন এসব উপাচার শুরু করার অনেকদিন পর দেবী এসেছিলেন, এবার তেমন নয়। নিবেদন করে সবে সেই আসনটিতে এসে বসেছি, চাঁদের আলো কেমন ফিকে নীলচে হয়ে এলো, আর বাতাসে খাঁটি কস্তুরীর গন্ধ। ওই নদীর দিক থেকেই তিনি এলেন, লম্বা পোশাকে ঝিলমিল করছে জরির কাজ, অলংকার ঝলসে উঠছে, আর তার শব্দে বনতলে যেন হাজার হাজার নিঃশ্বাস জলতরঙ্গ বেজে উঠছে। এরই মধ্যে কে যেন কান্নার মতো করে গেয়ে উঠল, ওই শিরিষ গাছটির নিচে এসে তিনি থমকে দাঁড়ালেন। আমি উঠে দাঁড়ালাম। দুটি লাল আলোর বিন্দু জ্বলে উঠল তীর ছায়া ছায়া দেহটির চোখে। কেমন যেন অস্থির হয়ে উঠলেন তিনি। আমার মনে হলো তিনি যা খুঁজতে এসেছেন তা পাননি। হঠাৎ দেখি তিনি আর নেই। আমি কেঁদে উঠলাম, দেবী, এ কেমন খেলা তোমার? এত তাড়াতাড়ি এলে কেন? এমন করেই চলেই যখন যাবে তুমি। একটা শিরশিরে হাওয়া উঠল বন থেকে, সেই অপার্থিব সঙ্গীত, তার অলংকারের ঝংকার, আর আমি ছুটোছুটি করে বেড়াতে লাগলাম আলো ছায়ার ফাঁকে ফাঁকে। ওই পৌঁছতে পারছি না কারোর কাছে। মাথা কুটে মরছে ত্রয়োদশীর চাঁদ।
জ্যোৎস্না এলোমেলো ছুটে বেড়াচ্ছে আলোর নিশানা নিয়ে, কিন্তু তার জানা নেই আসলে পথ দেখাতে হবে কাকে। একসময় মনে হলো ওই ঝাউবনটি যেখানে নদীর তীরে শেষ হয়েছে, সেখান দিয়ে তিনি নদীর দিকে চলে যাচ্ছে। আমি সেদিকে ছুটে চললাম প্রাণপণে, আর যে গানটি ভেসে বেড়াচ্ছিল হাওয়ায় ভরে, সেটিও হাহাকার করে থেমে গেল। আমি ওই বালির উপরে আছড়ে পড়লাম, ওই তো ঠিক ওইখানে। আর সইতে পারলাম না, আর সইতে পারলাম না। আমি বিহ্বল হয়ে বলে ফেললাম, আর আর টুকরে কেঁদে উঠলেন, দেবী, আমাকে নিয়ে যাও না কেন, মুক্তি দাও না কেন এই জ্বালা থেকে। তারানাথ এবারে আর ছাড়লেন না, আমাকে চেপে ধরলেন। বলতেই হবে তোমাকে, বলতেই হবে তোমরা এসব কিভাবে জানো। কিশোরী উঠে কিছুক্ষণ অস্থিরভাবে পায়চারি করল, তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলল, ঠাকুরমশাই, দেবীর আগমনের শ্লোক সংস্কৃতর পরিবর্তে উর্দুর গজল হলো কেন? দেবীর এমন অকস্মাৎ চলে আসা, তার অস্থিরতা, আপনি যে ভুল করছেন তা আপনি বুঝতে পারছেন না কেন? তারানাথ শ্লেষ মেশানো গলায় বললেন, এ পৃথিবীর কোন ভাষা দেবীর অজানা? তার কাছে দেব ভাষাও যা, উর্দুও তাই। আর তিনি এসে হয়তো বুঝেছিলেন আমি এক সময় পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলাম, তাই অস্থির হয়েছেন। পরে যখন জানবেন আমি বিপত্নিক, আবার আসবেন। আমি নিচু গলায় বললাম, আর ওই গানটি, গজলটি যে গাইছিল, সে কে? রেগে উঠে তারানাথ বললেন, আমি তার কি জানি? বড় লোকের দরজা খুলে গেলে কত জীবাত্মা প্রেতাত্মা এদিক ওদিক হয়ে যায়, তার ঠিক আছে? এমনই কেউ হবে, ও জেনে আমার কি হবে? আমি কেন যেন বলে ফেললাম, ঠাকুর মশাই, আপনার পূর্বপুরুষদের মধ্যে গুণাঢ্য নামে কেউ আছেন? তারানাথ চমকে উঠলেন, উত্তর দিলেন না। তার মুখ রক্তবর্ণ হয়ে উঠল। হেমন্তের মধুবর্ণ রৌদ্র খেজুর গুড়ের রঙের হয়ে আসছে। তারানাথ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন, তারপর গলার ভিতর থেকে বললেন, এবার তোমরা এসো, আর এসো না এদিকে। কিশোরী আর নিজেকে সংযত করতে পারল না, আকুল হয়ে তারানাথের হাত চেপে ধরল। তারানাথ একটা চাপা গর্জন করে হাতটি এক হ্যাঁচকা টান দিয়ে ছাড়িয়ে নিলেন। কিশোরী বালির ওপর ছিটকে পড়ল। লোকালয়ের দিকে হাত দেখিয়ে তারানাথ গম্ভীর গলায় বললেন, যাও। সূর্য পশ্চিমে অস্ত গেল। বেলা শেষের ম্লান আলো ছিঁড়ে তারানাথের দীর্ঘ দেহটি ঝাউবনের আড়ালে হারিয়ে গেল। কিছুক্ষণ পাথরের মতো পড়ে থেকে কিশোরী লাফিয়ে উঠল। তারপর আমার হাত ধরে সে তারানাথ যে পথে গেছেন সে পথে তাকে অনুসরণ করলো। তার ঘন ঘন শ্বাস আর গরম হাতের স্পর্শে বুঝলাম তার রোগ চেপে গেছে, সহজে ছেড়ে দেবে না সে। কিশোরীর নির্ভীক রূপটি আমার চোখের সামনে উজ্জ্বল হয়ে উঠল। তার হাত ধরে আমিও নির্ভয়ে বনভূমির মধ্যে প্রবেশ করলাম। বরাকরের জল থেকে তখনই এক গোল থালা পায়েসের মতো রাস পূর্ণিমার চাঁদ উঠে এলো। এ বনে পাতার চাঁদও আনে, হাতে তালুর মতো স্পষ্ট দেখা যায়। তবুও তারানাথকে দেখতে পেলুম না কোথাও। তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেছেন। মৃদু একটা হাওয়া বইছে থেকে থেকে, নদীর কুলকুল শব্দ শোনা যায়, কখনো ঝরা পাতার সরসর শব্দ হয়। ওই ওই যেন কেউ এলো। আমরা পাগলের মতো খুঁজে বেড়াতে লাগলুম চতুর্দিকে। চাঁদ পুবের নদী মধ্যস্থ টিলার মাথায় উঠে এলো, আর তখনই আমার কানে স্পষ্ট শ্লোকের উচ্চারণ, আর সেই সঙ্গে নাকে এলো মাছ পোড়া তীব্র গন্ধ। পদ্মাসনং সমস্থায়া মৎস্যেন্দ্রনাথ সমত্তম অমীশনৈ পুপোষুপৈ সংপুজ্জা মধু সুন্দরী। আমি বুঝলাম তারানাথ মধু সুন্দরী দেবীকে নিবেদন করলেন। আর তখনই নদী থেকে একটা হাওয়া হা হা করে ছুটে এসে তারানাথের গলা যেদিক থেকে ভেসে আসছিল সেই দিকে ছুটে গেল। অজস্র নুপুরের ঝমঝম শব্দ বেজে উঠল আমার কানে।
আর সেই সঙ্গে বাতাস ভরে উঠল তীব্র কস্তুরী গন্ধে। বড় উদগ্র সে গন্ধ, বড় শীতল সে ছুটে যাওয়া বাতাস, বড় অমঙ্গলময় সে নূপুর নিক্ষণ। আমরা তারানাথের গলা লক্ষ্য করে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম। আর তখনই বাতাসের বুকের ভেতর জেগে উঠল এক আশ্চর্য বেদনাময় সঙ্গীত। কেউ যেন প্রিয়তমা নারীর দরজার সামনে বসে বুক খুঁড়ে খুঁড়ে গেয়ে চলেছে। তার প্রবেশাধিকার নেই অন্দরমহলে। মুচড়ে উঠছে তার গলা এক প্রবল আরতিতে। আমি দু হাত দিয়ে কান চেপে ধরলুম। মনে হচ্ছিল সে কাতর স্বর আমার বুকের ভেতর ঢুকে প্রতিটা প্রকোষ্ঠকে ফালা ফালা করে ফেলছে। আমার ইচ্ছে করছে এই বনতলের নিভৃতে বসে কোথাও আকুল স্বরে কাঁদি ওই বিরহীর সঙ্গীতে গলা মিলিয়ে। দুহাত কানের উপর রেখে ছুটছিলাম বলে আমার বিন্দুমাত্র ভারসাম্য ছিল না। একটা শিমুল গাছের নিচ দিয়ে যাওয়ার সময় তার শিকড়ে হোঁচট খেয়ে আছড়ে পড়লুম। হাতে পায়ে প্রচন্ড চোট পেলুম। অসহনীয় যন্ত্রণার মধ্যে আমার কানে এলো কিশোরীর চাপা আর্তনাদ আর তারানাথের উচ্চ কণ্ঠ। তিনি কাকে যেন বলছেন। তুই যা 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 দূর হ। রাখুছি, আমি আমার সব শক্তি একত্রিত করে উঠে দাঁড়ালাম। খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেলুম। সামনেই এক শাল গাছের আড়াল। সেটি পার হতেই যা চোখে পড়ল, আমার বুকের রক্ত হিম হয়ে এলো। সামনে কিছুটা ফাঁকা জায়গা, সেখানে পাগলের মতো ছুটে চলেছেন তারানাথ। আর তার ঘাড়ের ঠিক ওপরে কালো লম্বা পোশাক পরা এক ছায়া মূর্তি উড়ে চলেছে। আকার আকৃতি দেখে বোঝা যায় সে মেয়ে মানুষ। হঠাৎ কিশোরী আমাকে হতভম্ব করে ছুটে গেল তারানাথকে লক্ষ্য করে। তাকে বাধা দেব সে সময় আমি পেলুম না, কিন্তু বেশি দূর সে এগোতে পারল না। কিছু দূর যাওয়ার পরেই এক অদৃশ্য শক্তির প্রচন্ড অভিঘাতে সে ছিটকে পড়ল। আর তখনই তারানাথ চিৎকার করে উঠলেন, আমার ঝোলা, আমার বইতে, আমার বইতে। তারানাথের ঝোলাটি তার আসনের পাশেই রাখা ছিল। ভেতরে হাত দিতেই পৈতেটা হাতে ঠেকল। সেটিকে মুঠোতে ভরে আমি তারানাথের দিকে ছুঁড়ে দিলাম। গলার পদ্মবীজের মালা ছুঁড়ে ফেলে তারানাথ পৈতে গলায় পড়লেন। হঠাৎ থেমে গেল ছায়ামূর্তি। তারানাথের দেহ ছেড়ে কয়েক হাত উপরে উঠে সে ভাসতে লাগলো। তারানাথ তার আসনে ফিরে এসে প্রাণপণে উচ্চারণ করতে লাগলেন, ছায়ামূর্তির ভিতর থেকে এক নারী কণ্ঠের সুতীক্ষ্ণ কান্নার স্বর ভেসে এলো। সে শব্দের তীব্রতায় আমার কানের পর্দা ছিঁড়ে সব কিলু যেন বেরিয়ে আসতে চাইল। একটা গাছের গুড়িতে ঠেস দিয়ে কিশোরী বসে আছে মরদেহের মতো। অন্যদিকে গাছে গাছে সেই গানের সুরের প্রাবল্য উত্তরোত্তর বেড়েই চলেছে। তারানাথের মন্ত্রোচ্চারণ, ছায়ামূর্তির কান্না, অশরীরী সঙ্গীত সব মিলেমিশে যেন এক মহা নরকের সৃষ্টি হয়েছে। এখনই সব ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়বে চতুর্দিকে। আমার সংজ্ঞা বিলুপ্ত প্রায়। ঠিক তখনই একটি মানুষ প্রায় আকাশ থেকেই যেন তারানাথের সামনে নেমে এলেন। হাত তুলে বললেন, থামো তারানাথ, ওদের যেতে দাও। তোমারই ভুল মন্ত্রচারে তুমি ওদের ডেকে এনেছো, এবার ওদের এক হতে দাও। তারানাথ থমকে গেলেন।
ছায়ামূর্তির আর্তনাদ, অশরীরী কণ্ঠ ভোজবাজির মতো মিলিয়ে গেল। তারানাথ লোকটির পায়ের সামনে কাঁপতে কাঁপতে বসে পড়লেন। আমি তাকে চিনেছি, সে ত্রিলোকেশ্বর মুখোটি। আমার পরিচিত পৃথিবীর বুকখানি আবার মাতৃস্তন্যের মতো জ্যোৎস্নায় ভরে গেছে। তার পাহাড়, নদী, জল, গাছ সবটা জুড়ে কি অপার প্রশান্তি। ত্রিলোকেশ্বর যেন সে সকল কিছুর ভিতর থেকে বলে উঠলেন, তারানাথ, সকল প্রকার তন্ত্র চর্চা বন্ধ করো আজ থেকে। বার্ধক্য মনোরম সময় হে, অনুভবের সময় তাকে শ্রদ্ধা করো। আর তোমার যখন সময় হবে, সে আশ্চর্য নীল পাখিকে তুমি তোমার জানলায় দেখতে পাবে, মানুষ লোকে নয়। যাও, যাও, বাড়ি যাও। সমস্ত চরাচর তার কথাই প্রতিধ্বনিত করতে লাগলো। গাঁওবুড়োর ঘরে আমরা তিনজন বসেছিলাম। ত্রিলোকেশ্বরের নাকি পূর্ণিমায় ঘুম আসে না। তিনি বনবিহারে গিয়েছেন, বলেছেন সময় হলেই আসবেন। কিশোরী থম ধরে বসেছিল, তার ঘোর বোধহয় এখনো কাটেনি। ভাঙা ভাঙা গলায় সে একসময় বলল, ঠাকুরমশাই, তাহলে কে এসেছিল? দেবী তো আসেননি। তারানাথের সেই গম্ভীর গলা আবার ফিরে এসেছে। একটু চুপ করে তিনি বলে উঠলেন, দেশের ঘরে অনেক কিছু ঘটে হে। অনেক পুরনো ইতিহাস উঠে আসে কালের কন্দর থেকে। অতৃপ্ত বাসনাকে চরিতার্থ করার চেষ্টা করে। আমি তাদের সুবিধাও করে দিয়েছিলাম প্রেতলোকের দরজা খুলে দিয়ে। তারা শরীরী রূপ পেয়েছিল। ওরা যে কারা তা আমি বুঝি না, জানি না। তবে কোনো অতৃপ্ত প্রেমী হবে। আহা, পরলোকে তাদের মিলন হোক। আর আর ত্রিলোকেশ্বর মুকুটি, তিনি কে? তারানাথ দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, জানি না। গাঁওবুড়োর বাড়ির বারান্দা পার হয়ে উঠোন, উঠোন পার হয়ে ছিন্নমস্তার মন্দির। মন্দিরের চূড়া আকাশপটে মাথা তুলে শত সহস্র কোটি অর্বুদ নক্ষত্র গ্রহ গ্রহাণুপুঞ্জের ধ্বংস সৃষ্টি দেখে চলেছে অবিরাম। এ সকল সৃষ্টি, সকল স্পন্দন হাতে নিয়ে এক বিরাট শিশু খেলে বেড়াচ্ছে ব্রহ্মাণ্ডময়। বড় নরম তার মন, বড় জ্ঞান গর্ভ তার সারল্য। সে আমাদের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র নির্বোধ মানুষ জাতিকে বড় ভালোবাসে। তার চোখ এড়িয়ে মানুষের এক বিন্দু চোখের জলও ঝরতে পারে না। আমি মনের কোথায় যেন তার স্পর্শ পেলাম। আমায় আর নবদ্বীপ শান্তিপুর যেতে হলো না। মনে হলো রাসযাত্রার পুণ্য আমি এই বিজন প্রান্তরেই অর্জন করেছি।